জলের বুকে সূর্যের আলো, হাওয়ায় পাখির গান, প্রকৃতির এই মহোৎসবে জাগে জীবনের টান। সূর্যের প্রথম আলো যখন চিল্কার বিস্তীর্ণ জলরাশিকে সোনালি আভায় রাঙিয়ে তোলে, তখন প্রকৃতি যেন খুলে দেয় তার এক অপূর্ব রূপকথার দরজা। সেই রূপকথারই এক অনন্য অধ্যায় নলবন বার্ড স্যাংচুয়ারি। শীতের মরশুমে যা পরিণত হয় হাজার হাজার পরিযায়ী পাখির এক বিশাল মিলন মেলায়। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, মধ্য এশিয়া এবং হিমালয়ের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অসংখ্য পাখি প্রতি বছর এসে আশ্রয় নেয় চিল্কার এই জলাভূমিতে। আকাশ জুড়ে তাদের ঝাঁকবদ্ধ উড়ান, জলের বুকে খাদ্য সংগ্রহের ব্যস্ততা এবং প্রকৃতির সঙ্গে তাদের নিখুঁত সহাবস্থান যেন এক জীবন্ত শিল্পকর্ম। ওড়িশা সরকারের উদ্যোগে বিহঙ্গ উৎসবের এই বিশেষ সফরে আমরা ঘুরে দেখব পাখিদের সেই বিস্ময়কর জগৎ। কাটাবো এক স্মরণীয় রাত রাজহাঁস আইল্যান্ডের ওএফটিসি ইকো কটেজে এবং খুঁজে নেব চিল্কার বিখ্যাত ইরাভারি ডলফিনকে, যারা মাঝে মাঝে জলের বুক চিরে ভেসে উঠে মুগ্ধ করে সকলকে। প্রাণবন্ত ডলফিনের এই খেলা, পাখির টানার শব্দ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা এই যাত্রায় আপনাদের সুস্বাগতম। আসুন আমার সাথে শুরু করা যাক বিহঙ্গ উৎসব ও চিল্কার এক অবিস্মরণীয় অধ্যায়। আজকে এখন দাঁড়িয়ে আছি বালুগাঁও স্টেশনে। এবার কালকে রাত্রিবেলা তোমাদের দেখালাম আইআরসিটিসি রুমের অভিজ্ঞতা, সেটা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও একবার কীরকম লাগলো। এইটা ছিল আইআরসিটিসি রুম। এবার যাব ফার্দার বিহঙ্গ ফেস্টিভ্যাল সেইখানে। তো নলবনের ফার্দার যাব, নলবনের একটা বোটিং রাইড আছে, তো সেটা তোমাদের দেখাবো, আর থাকবো কোথায় সেটাও দেখাবো। চলো আপাতত এখান থেকে চেক আউট করলাম। চেক আউট করে যেখানে যাচ্ছি সেখানে পুরো ফুল ডে বোটিং রাইড আছে, ওদের সমস্ত কিছু প্যাকেজ ইনক্লুডেড। কোথা থেকে কোন ওয়েবসাইট থেকে বুকিং করেছি সেটাও তোমাদের দেবো। তো চলো দেখা যাক। স্টেশন থেকে বেরিয়ে পেয়ে যাবে প্রচুর অটো, তাই অটো করেই তোমাদের পৌঁছাতে হবে গন্তব্যস্থলে। তবে আমি বলবো একটু বার্গেন করে নিও, নাহলে কিন্তু ঠকে যেতে পারো। অটো ধরে চললাম, এখন যেতে হবে সিডিও অফিসে। সেখান থেকে ফার্দার বোটিং রাইডটা আছে, এখান থেকে স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে। আর তাছাড়াও এইখানে হাই রোডে এসেও অটো পেতে পারো, প্রচুর লাগেজ থাকলে স্টেশন থেকেই হয়তো নিতে হবে। তো টোটাল ফেয়ার লাগছে হচ্ছে 270 টাকা। যে ওরা আমাদের বারকুলে যেহেতু বুকিং আছে, বারকুলে লাগেজটা রাখবো, রেখে ওই যেখানে বোটিং পয়েন্ট আছে ওই বোটিং পয়েন্টে যাবো। তো এখান থেকে প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো তোমাদের তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি। পাখি দেখার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল, তাই এই ট্যুরটি অ্যারেঞ্জ করা হয় শীতকালেই। দেখো, এটা হচ্ছে সিডিও অফিস, যেখান থেকে এই সমস্ত ট্যুরটি অর্গানাইজ হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং বোটিং এই সমস্ত কিছু মিলিয়ে একটি প্যাকেজ দেওয়া হয়, যেটি শুধুমাত্র শীতকালেই তোমরা পেতে পারো। ঠিক এই জায়গা থেকে বোটগুলিকে ছাড়া হয়, আর নলবনে যেতে গেলে স্পেশাল পারমিশন লাগে, কিন্তু এই প্যাকেজটি বুক করলে আর কোনো আলাদা করে পারমিশন নিতে হয় না। চলে এলাম চিল্কা ডেভেলপমেন্ট অথরিটিতে। এখানে তোমার দেখো কি দারুণ লাগছে চিল্কা লেকটা। ওই যেখানে বরাকুল মানে বারকুল, যেটা বারকুলে রাখলাম জিনিসপত্রগুলো। এবার বারকুলে রাখার পর দেখলাম জায়গাটা কীরকম টাইপের একটা, মানে অতটা ভালো না, সামনে পুরো মনে হচ্ছে কাদা ফাদা জমে আছে, বাট এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে, কি দারুণ। তো এখন আমরা যাচ্ছি, ওদের প্যাকেজে হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই ইনক্লুড আছে। তো এখন যাচ্ছি ওই ব্রেকফাস্ট করতে, বললো ওদের হোস্টেল আছে, হোস্টেলে ব্রেকফাস্ট হবে। দেন বোট আছে, কান্ট্রি বোট টাইপ। অবভিয়াসলি যদি তোমাকে পাখি দেখতে হয় তাহলে ওইরকম ভটভটি বোটে চড়ে তো আর পাখি দেখতে পারবে না, আর এটা পাখির পুরোপুরি ফেস্টিভ্যালটা। তো সেই কান্ট্রি বোটে উঠবো, খাওয়া দাওয়া করে চলো তোমাদের দেখাবো ব্রেকফাস্টে কি দিয়েছে না দিয়েছে। টাটা। সিডি এর নিজস্ব ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনেই কিন্তু খাবার ব্যবস্থা।
আর খাবার একেবারেই সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তবে আমি বলবো পাখির ট্যুর করতে এসে খাবার কিরকম দিল সেটা ফোকাস না থাকলেও চলবে, পাখি দেখাটাই মূল উদ্দেশ্য। ওড়িশা সরকারের ওয়েবসাইটে লেখা ছিল টোটাল 3টে বোট ছাড়া হবে, সকাল 9টা থেকে শুরু করে 10টা অবধি, আধ ঘন্টা অন্তর অন্তর। কিন্তু গিয়ে দেখা গেল যে 3টে বোটই প্রায় একই সময় ছাড়া হলো, আর যতক্ষণ না সমস্ত প্যাসেঞ্জার যারা বুকিং করেছিলেন তারা এলেন ততক্ষণ কিন্তু বোট ছাড়া হয়নি। যদি পৌঁছাতে কিছুটা দেরি হয় তাহলে চিন্তার কারণ নেই, তবে অবশ্যই সকালবেলার দিকে যেহেতু পাখি বেশি দেখা যায় তাই টাইমটা মেনটেন করলেই ভালো। বোট ছেড়ে দিল, আর এত সুন্দর চিল্কার জলরাশি। চিল্কা আগেও এসেছি, কিন্তু এরকম টাইপের সেক্লুডেড ট্যুর কখনো করিনি, তাই এটার অভিজ্ঞতা অসাধারণ রইল। দূর থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড। এই আইল্যান্ড অবধি বিভিন্ন ধরনের মানুষকে আসতে দেয়, কিন্তু আমাদের কাছে ছিল স্পেশাল পারমিশন, যেটা এই প্যাকেজ বুক করলে তবেই পাওয়া সম্ভব। তাই আরামসে ঢুকে পড়েছিলাম একদম কোর এরিয়ার ভেতরে। এখন দাঁড়িয়ে আছি বেসিক্যালি চিল্কা বার্ড স্যাংচুয়ারি নলবন। এটা অনেক দিনের প্ল্যান ছিল, ফাইনালি প্ল্যানটা এক্সিকিউট করা গেছে বিকজ অফ ওড়িশা গভর্নমেন্ট। এইখানে হচ্ছে পুরো এদের জায়গাটা এত পাখি, যারা পাখি ভালোবাসো তাদের জন্য পুরো স্বর্গ। জাস্ট প্রচুর পাখি, প্রচুর, মানে বিভিন্ন ধরনের। তবে এটা একটুখানি এরা যদি সকালের দিকে কন্ডাক্ট করতো তাহলে আরও বিভিন্ন ধরনের পাওয়া যেত। শুধু চারিদিকে আমি জানি না এটাতে তো অত ভালো দেখা যাচ্ছে না, তোমাদের কয়েকটা শর্ট দেবো তাহলেই বুঝতে পারবে। প্রচুর নৌকায় পুরো 1.5 ঘন্টার রাইড ছিল। 1.5 ঘন্টা থেকে, হ্যাঁ মোটামুটি 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট 45 মিনিট দিয়ে তারপরে এখানে আমরা পৌঁছালাম। আর দেখো কত পাখি। চিল্কা শুধু একটি হ্রদ নয়, জল আর আকাশের এক অনন্ত মিলনভূমি। যত দূর দেখা যায় বিস্তীর্ণ নীল জলরাশি যেন দিগন্তের সঙ্গে একাকার হয়ে গেছে, কখনো শান্ত, কখনো বাতাসের ছোঁয়ায় ঢেউ খেলানো। পৌঁছে গেলাম নলবন চিল্কা বার্ড স্যাংচুয়ারি। নৌকার ধীর গতির সঙ্গে সঙ্গে চারপাশের নিস্তব্ধতা, দূরে উড়ে যাওয়া পাখির ঝাঁক আর অন্তহীন জলরাশির বিস্তার এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি এনে দেয়। চিল্কার বুকের উপর দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির বিশালতার সামনে মানুষ কত ক্ষুদ্র, অথচ কত সৌভাগ্যবান। এই ওয়াচ টাওয়ারটি ওড়িশা সরকারের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয়। এই বার্ড স্যাংচুয়ারির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দূর থেকে নজর রাখেন সমস্ত রকমের পরিযায়ী পাখিদের। এখানে ফ্লেমিঙ্গো দেখতে পাওয়া যায়। চিল্কার বুকে অবস্থিত এই নলবন বার্ড স্যাংচুয়ারি যেন পরিযায়ী পাখিদের এক স্বপ্ন রাজ্য। শীতের আগমনের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পাখি এসে ভিড় জমায় এই জলাভূমিতে। সমস্ত ট্যুরিস্টকে নৌকা থেকে নামিয়ে এই ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। এই ওয়াচ টাওয়ারে রাখা ছিল অনেকগুলি টেলিস্কোপ। সেই টেলিস্কোপ দিয়ে দেখা যায় দূর দূরান্তের বিভিন্ন রকমের পাখিকে। ওখানকার ফরেস্ট গার্ডরা ট্যুরিস্টদের হেল্প করেন এই সমস্ত পাখিগুলি দেখার জন্য। প্রায় সারা বছরই জলের তলায় ডুবে থাকা এই দ্বীপ শীতকালে জেগে ওঠে নতুন প্রাণে। নলবন পরিণত হয় এক জীবন্ত পাখির নগরীতে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আকাশ ভরে যায় পাখির ঝাঁকবদ্ধ উড়ানে, আর চারপাশ মুখরিত হয়ে ওঠে তাদের সুমধুর কলতানে। দূর দেশ থেকে আসা অতিথি পাখিরা এখানে খাদ্য সংগ্রহ করে, বিশ্রাম নেয় এবং নিরাপদ আশ্রয় খুঁজে পায়। নলবন শুধুমাত্র একটি অভয়ারণ্য নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কর মঞ্চ। দুপুর 2:30 নাগাদ এই পাখি দেখা সমাপ্ত করে এগিয়ে চললাম আবার সেই সিডিএ অফিসের উদ্দেশ্যে, যেখানে আমাদের করতে হবে লাঞ্চ এবং বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যস্থলে। চারিদিকে এত পাখির সমাহারে ব্যস্ত হয়ে পড়েছিলাম মুহূর্তগুলোকে বন্দি করার জন্য। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি প্রতিবার মুগ্ধ করে আমাদেরকে।
চিল্কার হৃদয় বলে পরিচিত এই নলবন প্রকৃতিপ্রেমী, পাখিপ্রেমী এবং আলোকচিত্রীদের কাছে এক অভূতপূর্ব স্বর্গরাজ্য। এখানে প্রতিটি দৃষ্টি, প্রতিটি শব্দ এবং প্রতিটি মুহূর্ত প্রকৃতির এক নতুন গল্প শোনায়। শেষ হলো নলবন বার্ড স্যাংচুয়ারি ট্রিপ। দারুণ ছিল, প্রচুর পাখি। মানে এর আগে যে সমস্ত বার্ড ট্যুর বলে যে সমস্ত ভাঁওতাবাজিগুলো হয়েছে তার থেকে অবভিয়াসলি অনেক অনেক বেটার। তো এখন যাচ্ছি আজকে রাত্রিবাসের ঠিকানায়, সেটা হচ্ছে বারকুল ওটিডিসি পান্থনিবাস। এটা যেহেতু এর থেকে অনেকটাই কাছে ছিল তাই এটা বুক করেছিলাম। এখান থেকে মোটামুটি হাঁটা পথে 1 কিলোমিটার, তাছাড়া অপশানও নেই, বিকজ অটো ফটো কিছু এখানে নেই। নিজের গাড়ি নিয়ে যদি আসো তাহলেই সম্ভব। তো যাচ্ছি এখন, সেখানে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি যদি পসিবল হয় এই দিকটা সানসেটটা দেখতে আসবো। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট দেখিয়েছিলাম। ব্রেকফাস্টও যে খুব খাস লেগেছিলো তা নয়, ব্রেকফাস্টও মোটামুটি লেগেছিলো। লাঞ্চটাও জঘন্য আর কি। লাঞ্চ খিদে পেয়েছিল, যা দিয়েছে তাই খেয়ে নিয়েছি, তবে মোটেই কোয়ালিটি ভালো নয়। তবে এক্সপিরিয়েন্স যেটা করলাম, আর একটা করে টি শার্ট দিয়েছে আর ক্যাপ দিয়েছে, ওদের মানে মারা ওয়াটারমার্ক, তো লোগো দেওয়া। তো এবার ওইটাই বলছি, খাওয়া দাওয়া কিন্তু এক্সপেক্ট করো না যে খাওয়া দাওয়া খুব ভালো হবে। বুঝতেই পারছো এটা যেহেতু ওড়িশা প্লাস অন্ধ্রপ্রদেশের একটা মিক্সড কালচার আছে, তো অটোমেটিক্যালি মানে খাওয়া দাওয়া খুব একটা ভালো না। যাই হোক, আমরা তো খেতে আসিনি, পাখি দেখতে এসেছিলাম, তো পাখি দেখে একদম মন ভরে গেছে। তবে সকালবেলার দিকে যদি ট্যুরটা করতো তাহলে আরও ভালো হতো, মানে আরও অনেক আননোন পাখি এবং পাখির মানে ঝাঁক হয়তো আমরা দেখতে পেতাম। এসে গেছি ওটিডিসি পান্থনিবাস বারকুল, যেটা আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানা। ইন শর্ট দেখে নাও, এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টের তৈরি। তো তোমাদের আসো দেখিয়ে দিই জায়গাটা। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স। বেসিক্যালি আমরা বুক করেছি 2000 টাকার রুম, আর কোনো ভ্যারাইটিস আছে কিনা জানা নেই, কারণ আমাকে 2000 টাকার রুমই অ্যাভেলেবেল দেখাচ্ছিল। তো চলো তোমাদের দেখাই, এসো। এই যে এইটা হচ্ছে রুম, ডান দিকে আলোটা চালাই, বাথরুম, ওয়াশরুম আছে, গিজার ফিজার সব আছে, কোমোড আছে, নর্মাল একদম। একটা বড় আয়না দিয়েছে, আর এইদিকে হচ্ছে হ্যাঙ্গার টাইপের জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দিয়েছে। আর এইটা হচ্ছে একটা ডাবল বেডের খাট আছে, এটা ডাবল বেডের খাট। টিভি, প্রথমে টিভি লাগে, আচ্ছা কাপবোর্ড আছে, একটা টেবিল আছে, এসি আছে, এটা এসি রুম পুরোপুরি। আর এইটা হচ্ছে এদের বাইরের ভিউ, এইটা হচ্ছে এটা বাইরের ভিউ। এখানে চেয়ার দিয়েছে বসার জন্য, টেবিল আছে, আর এই যে বাইরের ভিউ দেখলেই বুঝতে পারবে। ওই দূরে দেখা যাচ্ছে চিল্কা, আর এখানে বসে তোমরা চা খেতে খেতে এনজয় করতে পারবে। চিল্কায় সব প্রাইভেট বোটিং হচ্ছে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যদি আসো, তোমরা এক হতে পারে যে পুরোপুরি নিজেরা প্ল্যান করলে, করে এসে এখানে থাকলে, বা ওটিডিসির যে কোনো জায়গায় থাকলে থেকে, এখানে আশেপাশে আরও থাকার জায়গা আছে। তোমরা যদি ওড়িশা গভর্নমেন্টের না পাও, তাছাড়াও আরও থাকার জায়গা আছে। তো থাকলে থেকে তারপরে ডিসাইড করলে যে আমি চিল্কা ঘুরবো, তো এখানে প্রচুর, এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রাইভেট বোটগুলো দেখা যাচ্ছে দূরে, প্রচুর প্রাইভেট বোট আছে, গভর্নমেন্ট বোটও আছে। এদের পার্টিকুলার রেট চার্ট আছে, সেই রেট চার্ট অনুযায়ী তোমাকে টাকা দিতে হবে। তো তুমি চাইলে থাকতে পারো, থেকে এখানে প্রাইভেট বোট নিয়ে ঘুরতে পারো। আর এছাড়া ওদের ওটিডিসিরই তরফ থেকে বোট ছাড়ে, সেটাও ট্রাভেল করতে পারো। তো দিয়ে তারপরে এখানে তোমরা রাত্রিবাস করে পরের ডেস্টিনেশনে যেতে পারো। তো এমনি মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু এখানে ভিউটা যেটা আছে, সত্যি কথা বলতে কি, সামনে পুরো কর্দমাক্ত অবস্থা। তো খুব একটা যে ভালো লাগছে তা নয়, একটুখানি যদি জলটা বেশি থাকতো হয়তো ভালো লাগতো, মেবি বর্ষাকালে হয়তো জল বেশি থাকে। তো আজকে এখানে থাকবো, আজকে আর বিকেলের দিকে কোনো অ্যাক্টিভিটিস নেই, বিকেলে রিল্যাক্স ফ্রেশ হবো, কাল সকালে আবার নতুন ডেস্টিনেশন। তো চলো আপাতত সাইনিং অফ। রাত্রিবেলা, ও আচ্ছা, এদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই তোমাদের, এসো, এদের খাবার দাবারে কী রেট চার্ট আছে।
এটা হচ্ছে খাবার দাবারের রেট চার্ট, দেখে নাও। সব এলাকাটে পাওয়া যায়, তোমরা চাইলে ডিনার এখান থেকে অর্ডার করতে পারো বা বাইরে থেকে খেতে পারো, প্রচুর কিছু আছে। তো তোমরা চাইলে এখানে বাইরেও প্রচুর দোকান আছে, তো বাইরেও যেতে পারবে আর এখানেও অর্ডার করতে পারবে অ্যাজ পার ইউর চয়েস। তো মোটামুটি খাবারের রেটটা দেখে নিলে, আর এখানে শুধু থাকা কিন্তু 2000, আর বাকি ট্যাক্সেস যা আছে মেবি 100 এক্সট্রা ট্যাক্সেস আছে। তো দ্যাট ইজ দ্য হোল রিভিউ অফ দিস রুম যথেষ্ট ভালো, বাট ভিউটা আমার মনে হলো যে একটু জল থাকলে বেশি বেটার লাগতো। দ্যাটস ইট। তো আপাতত সাইনিং অফ, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্যায়ে। টাটা। এখন বাজে সকাল 4টে। তো আজকে হঠাৎ করে মানে অ্যাকচুয়ালি এই পার্ট অফ জার্নিটা প্রপারলি একটুখানি প্ল্যান হয়নি, তার ফলে সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে। দিয়ে এখন যাব বালুগাঁও থেকে পুরী। আবার তোমরা বলবে যে পুরীতে যাচ্ছি, পুরী তো প্রচুর ক্রাউডেড প্লেস, তাহলে পুরীতে কেন যাচ্ছি? সেটা পুরীতে যাওয়ার পর দেখতে পাবে যে তারপর সেখান থেকে কোথায় যাচ্ছি। পুরীটা হচ্ছে সেই যাকে বলে জাংশন স্টেশন, সেখান থেকে আবার ফার্দার যেতে হবে। তো চলো আপাতত জার্নি শুরু করছি। সকালবেলা 4টের সময় অটো বুক করে রেখেছিলাম আগের দিনকে, এখানে গিয়ে সামনেই প্রচুর অটো পাওয়া যায়, তো কথা বলে বুক করে রেখেছিলাম। তো এখানের জার্নি শেষ হলো, পরের জার্নি আবার স্টার্ট হচ্ছে। চলো টাটা। পুরীতে নেমে একটা বাইক রেন্টাল এজেন্সি থেকে স্কুটি রেন্ট করেছিলাম। ভাড়া পড়েছিল 500 টাকা পার ডে। প্রচুর বাইক রেন্টাল এজেন্সি পুরীর আশেপাশে রয়েছে, ভুবনেশ্বরের আশেপাশেও রয়েছে। তোমরা যদি চাও ভুবনেশ্বর অথবা পুরী থেকে বাইক রেন্ট নিয়ে পৌঁছে যেতে পারো এই রাজহাঁস আইল্যান্ডে। পুরী থেকে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। সাতপাদা ওয়াইল্ড লাইফ রেঞ্জ, ঠিক এখানেই গাড়ি অথবা স্কুটি রেখে দিয়ে যেতে হবে রাজহাঁস আইল্যান্ড, কারণ সেখানে নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই যাওয়ার। পৌঁছালাম ফরেস্ট রেঞ্জ অফিস। এটা হচ্ছে সাতপাদার ফরেস্ট রেঞ্জ অফিস। বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, মানে সে এক দারুণ জার্নি, তো তোমাদের সাথে শেয়ার করছি। তবে এখন না, এখন আপাতত বোটিংয়ে যেতে হবে। বোটিং করে তারপর ওই পাড়ে গিয়ে সমস্ত কিছু শেয়ার করছি, যে কোথায় এলাম, কী করে এলাম, কীভাবে এলাম। সকালবেলা লাস্ট ভিডিও করেছিলাম। তো মোটামুটি একদম যাকে বলে ঝড়ের গতিতে পৌঁছানো। বাকিটা ওই পাড়ে গিয়ে তোমাদের জার্নিটা শেয়ার করবো, করে তারপরে বাকি ডিটেলসটা বলছি ওই পাড়ে গিয়ে। আপাতত টাটা। এসে গেছি জেটি ঘাটের কাছে, যেখান থেকে এরা আমাদেরকে ওই পাড়ে নিয়ে যাবে। বেসিক্যালি যাচ্ছি কোথায়? রাজহাঁসে যাচ্ছি, রাজহাঁস। এই দেখো, এটা হচ্ছে জেটি ঘাটটা। সামনে একটুখানি ফরেস্ট রেঞ্জ অফিস থেকে একটুখানি এগিয়ে জাস্ট দিয়ে এখান থেকে পার হবো। দেখি এদের বোট ফোট কীরকম আছে। করলাম জেটি ঘাটে। দেখো জেটি ঘাটটা কি সুন্দর, পুরো এটা হচ্ছে জেটি ঘাট, দারুণ দেখতে। তো এখন যাব, পার হব, আসছে বললো। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, বললাম না, বহুত মানে ওঠা পড়ার মধ্যে দিয়ে আজকে এসেছি, কিন্তু জায়গাটা দারুণ। এই দেখো পুরো জায়গাটা খুব সুন্দর। যাই হোক, আসুক আপাতত, তারপরে উঠি। বোধহয় একটা লট চলে গেছে অলরেডি। এই আইল্যান্ডে যাওয়ার জন্য 12টার মধ্যে অবশ্যই পৌঁছাতে হয়, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিল। নৌকা এসে গেছে, এবার উঠবো, চলো। তাই যিনি বোটে করে আমাদের নিয়ে যাবেন তাকে 2বার করে আসতে হয়। উঠে পড়লাম বোটে, এবার যাচ্ছি রাজহাঁসের দিকে। সেই কালকে যে সিগাল বলে যে পাখিগুলো দেখেছি, সেগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর কি চারিদিকে। প্রচুর কাণ্ড করে এখানে আসা হয়েছে। তো চলো দেখা যাক, তোমাদের জার্নিটা দেখাবো, শেয়ার করবো। টাটা। চলেছি আবার চিল্কার মধ্যে দিয়ে। দেখো প্রচুর বোট। এটা হচ্ছে বেসিক্যালি মানে ওএফডিসিতে যারা থাকবে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা। তোমার ওই জেটি ঘাট থেকে সাতপাড়া জেটি ঘাট অবধি আসার জন্য তোমাদের হচ্ছে ওরা আলাদা করে মানে কোনো কস্টিং নেবে না, একই কস্টিংয়ে তোমাদের মানে যেটা তোমাদের টাকা খরচ আর কি হবে, যেটা প্যাকেজ আছে সে প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে কিন্তু। হ্যাঁ, তো চলো, দারুণ সুন্দর লাগছে দেখতে। কালকেও বোটিং করেছিলাম, কিন্তু এটা একদম প্রাইভেট বোটিং কাইন্ড অফ। কালকে প্রচুর লোক ছিল,
একদম প্রাইভেট আইল্যান্ডে। ওখানে কিন্তু যারা থাকবে শুধুমাত্র রাজহাঁসে যারা থাকে তারাই শুধু থাকতে পারবে, ওই আইল্যান্ডে আর কেউ নেই। ওখান থেকে এলাম, আবার বলছে আর একবার বোটে চাপতে হবে। দুবার বোটে চেপে কোন দুর্গম জায়গায় যাচ্ছি কে জানে। এই যে বোট দাঁড়িয়ে আছে, এই বোটে চেপে আবার যাবো আমরা, কি মুশকিল। সত্যি এ এক অনন্য অভিজ্ঞতা। চিল্কা হ্রদের অন্যতম সুন্দর ও নির্জন দ্বীপ হচ্ছে এই আইল্যান্ড। এটি এমন একটি সরু বালুকা বেলা, এই বিস্তীর্ণ বালুকা রাশির একদিকে চিল্কা হ্রদ এবং অন্যদিকে বঙ্গোপসাগর। এখানে থাকার জন্য রয়েছে 10টি ওএফটিসি ইকো কটেজ। পৌঁছে গেলাম রাজহাঁস ওএফটিসি দিয়ে, এখন রুমের দিকে যাচ্ছি। অনলাইনে ওএফটিসি ইকো ট্যুরিজম ওয়েবসাইট থেকেই বুক করা যায় এই কটেজগুলি। ওয়েবসাইট লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। পৌঁছে গেলাম রাজহাঁসে। দেখো সামনে কি সুন্দর ভিউ, অসাধারণ। দিয়ে চলো তোমাদের পুরো ঘরটা ঘুরে দেখাই। এটা পুরো একদম লাইক এইখানটা পুরো সেই জঙ্গল জঙ্গল পাতা চালা হে টাইপ, ঠিক আছে। এখানে একটা বসার চেয়ার দিয়েছে, চলো ভেতরটা ঢুকে দেখাই। এই যে এটা হচ্ছে ভেতরের দিকটা, একটা পাখা আছে। আচ্ছা, আর দেখো এই যে এখানে দিয়েছে দুটো চেয়ার টেবিল দিয়েছে, দুটো চেয়ার টেবিল আছে, একটা আলনা টাইপের দিয়েছে, ইনভার্টার আছে যদি চলে যায় কিছু লাইট ফাইট। আর এই যে ওয়াশরুম, গিজার ফিজার সব আছে, কোনো অসুবিধা নেই। আর এইদিকে আবার একটা ড্রেসিং টেবিল দিয়েছে, আর এইদিকে এরকমভাবে একটা পিছনে বারান্দা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বারান্দাটা এরকম পর পর কটেজগুলো আছে। তো জায়গাটা তো আসতে গিয়ে যে কত কিছু পেরাতে হলো তার নেই ঠিক, মানে তবে একটা দারুণ অভিজ্ঞতা হলো, ডলফিন দেখলাম প্রচুর পরিমাণে। মানে ওরা বললো সকালবেলা 6টার সময়ও দেখাবে আবার ডলফিন। অ্যাকচুয়ালি ওদের এখানে হচ্ছে বেসিক্যালি ডলফিন দেখার সময় হচ্ছে সকালবেলা, মানে সকালবেলা না হলে তো তোমার প্রপারলি ডলফিন দেখা যায় না। তো আমরা অনেকে ছিলাম, তো দেখালো ডলফিন, আর ডলফিনের ভিডিওগুলো দেওয়া থাকবে, দেখে নিও, খুব সুন্দর লাগবে। মানে এটা একদম বিচ্ছিন্ন, ওখান থেকে উঠে মানে সাতপাদার ওখান থেকে যে উঠবে টোটালি বিচ্ছিন্ন একটা আইল্যান্ড। এখানে কোনো বোট ফোট কিচ্ছু আসে না, তুমি প্রাইভেট বোটে করে আসতেও পারবে না, ওটা একমাত্র ওদের বোট আসে। আর যারা মাছ ফাছ ধরছে তাদের হয়তো দু একটা বোট এদিক ওদিক থাকতে পারে। পুরোপুরি বিচ্ছিন্ন আইল্যান্ডে এখানে থাকার ব্যবস্থা। সো মানে জাস্ট অসাধারণ। যারা এক্সপিরিয়েন্স করতে চাও যে একদম বিচ্ছিন্ন একটা আইল্যান্ডে থাকবো, আর এদের সব কিছু প্যাকেজ ইনক্লুডেড, মানে তোমাকে ওখান থেকে নিয়ে আসবে, ওখানে ছাড়বে, আবার সকালবেলা ডলফিন সাইট সিং করাবে। এখন আবার দেখালো, এখন বললো যে এত ভালো আমরাও দেখিনি, এখন দেখলাম, জানি না লাগ ভালো হয়তো। তো কিন্তু আশাটা প্রচুর, মানে আজকে হেকটিক হয়েছে বলছি তোমাদের। মানে ফার্স্টে যখন সকালবেলা বেসিক্যালি আসি, সকালবেলা মানে ট্রেন থেকে নামার পর একজন বলেছিল আমাদেরকে যে সাতপাদার বাস পাওয়া যায়, আর হচ্ছে মানে 8 ঘন্টা অন্তর অন্তর বাস পাওয়া যায়। এবার বালুগাঁও থেকে ট্রেনে উঠি ভোর 5টায়, নেমেছি একদম 9টা ফটা নাগাদ নেমেছি। দিয়ে তারপরে বাস স্ট্যান্ডে যাই, ওই অবস্থায় বাস স্ট্যান্ডে মানে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারি বাস আছে 11:30। আর এদের শিডিউল টাইম, মানে এদের তো একটাই বোট, আর তো তোমাকে ইয়ে করবে না। তো এদের শিডিউল টাইম ছিল মানে লাইক সবুজ দ্বীপ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবুজ দ্বীপের মতো অনেকটা বলতে পারো, যে পুরো এরকম বোটিং করে আসে। সবুজ দ্বীপের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিও। ওয়েস্ট বেঙ্গলেও যদি এরকম একটা জায়গা এক্সপিরিয়েন্স করতে চাও সেটাও আছে, আর পাশের রাজ্যে তো আছেই। তো যখন যাই তখন বললো যে এরকম আছে বাস, তো আপনারা বাসে করে যেতে পারেন। তারপরে এসে দেখলাম যে না, বাস 11:30টার সময় আছে, যেটা আমাকে এখানে পৌঁছাতে ওদের বাস কিছু না হলেও 3 ঘন্টা সময় লাগবে, ডিরেক্ট সাতপাদা আসবে। তো তাতে অনেকটা মানে দেরি হয়ে যাবে। তারপর তড়িঘড়ি করে স্কুটি রেন্ট নিলাম। স্কুটি রেন্ট নেওয়ার ভিডিও তোমার দেখা হয়নি। এখানে 500 পার ডে, মানে পার ডে বলাটা ভুল, ফর 12 আওয়ার্স স্কুটি রেন্ট। তো স্কুটি রেন্ট নিলাম। স্কুটি রেন্ট নিয়ে এই 50 কিলোমিটার রাস্তা সেই পড়ি কি মরি করে আর কি আসা হলো। ব্রেকফাস্টও খুবই অল্প করা হয়েছে, এবার যাবো, এবার লাঞ্চ করব। তো সেই জন্য তোমাদের বলছিলাম পরে এটা বলছি যে কী গল্পটা হয়েছে। যাই হোক, বাট এসে এখানে
সমস্ত ক্লান্তি জাস্ট উধাও হয়ে যাচ্ছে। মানে এক তো ভিউ, তার উপরে এত সুন্দর ডলফিন দেখতে পেলাম, আবার বলছে সকালবেলা 6টার সময় গিয়ে ডলফিন দেখাবে, জাস্ট চুমু জায়গা। চলে এসো একদিনের জন্য। হ্যাঁ, তবে অবশ্যই প্ল্যানটা একটু ভালোভাবে করবে যে কীভাবে তুমি পুরী থেকে সাতপাদা আসবে। গাড়ি করেও আসতে পারো, এবার আমার যেহেতু বাজেট ট্রিপ থাকে, মানে আমি চেষ্টা করি যে বাস বা অটো বা বাইক কোনো কিছু অ্যাভেল করার, তাতে সুবিধা হয় কি বাজেটটা অনেকটা কমের মধ্যে হয়ে যায়। তো চলো এই ভিডিও শেষে বলবো কত কি খরচ হলো এইখানে থাকার জন্য। আপাতত লাঞ্চ করে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে। টাটা। দুপুরবেলা খাবারে ভাত, ডাল, সবজির সাথে ছিল ওখানকার লোকাল মাছ, যেটা দারুণ টেস্টি খেতে ছিল। আর সাথে পাঁপড় আর স্যালাড তো আছেই। এখানে খাওয়ার পার্টিকুলার টাইমিং আছে, যদি সময় আসতে না পারো তাহলে কিন্তু খাবার পাবে না, তাই টাইমিংগুলো একবার ভালো করে দেখে নাও। চিল্কার বুকে অসাধারণ এক সূর্যাস্তের সাক্ষী রইলাম। বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম পাশেই থাকা সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। সানসেট প্রায় হয়ে গেছে, তাই একটু অন্ধকার টাইপের হয়ে গেছিল। পৌঁছে গেলাম সি বিচ। আহা, কেউ নেই সমুদ্র সৈকতে। এখানে এসেছি মানে রাজহাঁস যে থাকার জায়গাটা আছে সেটার ওই দিকটা হচ্ছে চিল্কা, আর এই দিকটা হচ্ছে পুরো নীল ঘন সমুদ্র। আর এখানে যেহেতু কেউ নেই, আমি জানি না স্নান করতে দেয় কি না, কিন্তু এখানে একটা লোকও নেই। যদিও প্রায় বিকেলের পরে সূর্য ডুবে গেছে, চিল্কার মধ্যে বসে একদম আলাদাই সানসেট এনজয় করলাম। দিয়ে এবার চলে এসেছি সি বিচে। দেখো সি বিচটা কি সুন্দর লাগছে। একদিকে শান্ত হ্রদ, অন্যদিকে অনন্ত সমুদ্র, মাঝখানে সোনালী বালির সরু রেখা। রাজহাঁস শুধু একটি দ্বীপ নয়, এটি জল, আকাশ আর নীরবতার এক অপূর্ব মিলন ক্ষেত্র। পরদিন সকাল হতেই সকাল 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ডলফিন দেখার উদ্দেশ্যে। উফ, সে যে কি অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সূর্যোদয়ের সাথে সাথে রাজহাঁস আইল্যান্ডকে এক অন্য রকম দেখতে লাগছিল। এখানেও চারিদিকে ছিল বিভিন্ন ধরনের পাখির সমাহার, তাই যারা পাখি প্রেমী তাদের জন্য এই জায়গাটা একেবারেই উপযুক্ত। আর এবারে ট্যুরের ফোকাসও ছিল মূলত পাখি দেখার উপরে। শীতকাল এলেই এই ধরনের বিরল পাখিদের দেখা যায়, সেই জন্যই এই ট্যুরের ব্যবস্থা করা। তাই কোনো রকম কোনো দ্বিধা ছেড়ে তোমরাও করে নিতে পারো এরকম একটা পাখির ট্যুর। অসাধারণ সুন্দর সব দৃশ্য যা মনকে মুগ্ধ করে তোলে। রাজহাঁস আইল্যান্ডের পথে চিল্কার জলরাশির বুকে সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো ইরাভারি ডলফিন। মুহূর্তের জন্য তাদের চকচকে ধূসর শরীর সূর্যের আলোয় ঝলসে ওঠে, তারপর আবার মিলিয়ে যায় নীল জলের গভীরে। ইরাভারি ডলফিন সাধারণ সামুদ্রিক ডলফিনের মতো লম্বা মুখের নয়, তাদের গোলাকার মাথা ও মৃদু হাসির মতো অভিব্যক্তি সহজেই নজর কেড়ে নেয়। চিল্কার শান্ত জলরাশি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল, তাই এখানে ডলফিন দেখার সম্ভাবনা অনেক বেশি। সকালের বোট সাফারিতে আমাদের সঙ্গী হয়েছিল বিরল এই প্রজাতির ডলফিন। কখনো একা, কখনো দল বেঁধে তারা জলের বুক চিরে ভেসে উঠছিল। প্রতিটি উত্থান ছিল বিস্ময়ের, প্রতিটি ডুব ছিল অপেক্ষার। চিল্কার এই শান্ত জলভূমিতে ডলফিনের উপস্থিতি যেন প্রকৃতির এক অনন্য আশীর্বাদ, যা এই যাত্রাকে করে তোলে আরো স্মরণীয়, আরো জীবন্ত। ক্যামেরার লেন্সে সেই মুহূর্ত বন্দি করতে পেরে দারুণ আনন্দ হচ্ছিল, কিন্তু তাদের জলের উপর ভেসে ওঠা আর নিমেষেই অদৃশ্য হয়ে যাওয়ার যে টান টান উত্তেজনা,
তা ভাষায় প্রকাশ করা সত্যিই বেশ কঠিন। এই ডলফিনের উপস্থিতি প্রমাণ করে চিল্কার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও সুস্থ বাস্তুতন্ত্রের কথা। সকালে ডলফিন দেখার পর ব্রেকফাস্ট করে এবার বাড়ি ফেরার পালা। ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই। ঠিক এইভাবেই বোটে করে ডিরেক্টলি সাতপাদা নামাবে এবার। আগের বারে যেমন ব্রেক জার্নি করতে হয়েছিল, এবারে কিন্তু তা নয়। বসে পড়লাম বাড়ি ফেরার বোটে। এবার বোটে করে বাড়ি ফিরবো মানে ডিরেক্টলি বাড়ি যাবো না ऑब्वियसली। सातपादा मैडम डॉल्फिन खुशी हुआ तो हाँ बहुत अच्छा था। आपका खुशी हुआ तो आपका खुशी मैं खुशी हुआ ना। তো সাতপাদা যাবো, সাতপাদা গিয়ে তারপরে ওখান থেকে আবার স্কুটি নিয়ে ফিরবো। চলো যাওয়া যাক। ফেরার সময় পাথেয় করে নিয়ে গেলাম এই অভূতপূর্ব স্মৃতি। এবারের পাখির ট্যুরটি এত সুন্দর হয়েছে, সত্যি স্মৃতির মণিকোঠায় সারা জীবনের জন্য অমর হয়ে থাকবে। আবার নিয়ে চলে আসব এরকম কোনো এক অসাধারণ সুন্দর গল্প নিয়ে। হারিয়ে যাব তোমাদের সাথে করে নতুন নতুন অজানা অজানা গন্তব্যে। যদি হারিয়ে যেতে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই হারিয়ে যাওয়ার গল্প চ্যানেলটি।